একটু কল্পনা করা যাক। মানে ধরুন একটা ঘরে সমাজের সবচেয়ে সফল মানুষগুলো বসে আছেন। হুম। কেউ হয়তো নামকরা কোনো বহুজাতিক কোম্পানির সিইও, কেউ হয়তো স্বনামধন্য সার্জন, কেউ বা সফল উদ্যোক্তা। যাদের ব্যাংক ব্যালেন্স বলতে গেলে সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো। একদম, যাদের আমরা আইডল ভাবি। ঠিক। বাইরে থেকে দেখলে মনে হবে এদের জীবনে তো কোনো কষ্ট থাকতে পারে না, এরা তো জীবনের দৌড়ে জিতে গেছেন, তাই না? সাধারণ হিসাব তো সেটাই বলে। কিন্তু একটু গভীরে গেলেই এক অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। এই মানুষগুলোই গোপনে সবচেয়ে বেশি ক্লান্ত, হতাশ আর মানসিক চাপে বিপর্যস্ত। হ্যাঁ, এটা একটা বড় সত্য। তারা ঘুমাতে পারেন না, প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্কে ভোগেন। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা সাধারণ কিন্তু যুগান্তকারী মনস্তাত্ত্বিক পরীক্ষা নিয়ে আলোচনা করব, যা সাফল্যের ব্যাপারে আমাদের শেখানো সবচেয়ে বড় মিথ্যাটাকে চোখের সামনে তুলে ধরে। এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা এখনকার সময়ে ভীষণ জরুরি, কারণ আমরা সবাই তো একটা অন্তহীন ইঁদুর দৌড়ে আছি। রাইট। কিন্তু দৌড়টা ঠিক কেন দিচ্ছি সেটা নিয়ে শান্ত হয়ে ভাবার সময় কারণ নেই। আমাদের আজকের উৎসে থাকা এই কফির কাপ এবং জীবনের সত্যর যে গল্পটা বা পরীক্ষাটা, সেটা আসলে সাফল্যের প্রচলিত সংজ্ঞাকে পুরোপুরি ভেঙে দেয়। বিষয়টা শুধু একটা কফির কাপের হলেও এর ভেতরে কিন্তু লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি। ঠিক বলেছেন। আমরা কেন সারা জীবন একটা ভ্রান্তির পেছনে ছুটি, তার পেছনের মনস্তত্ত্বটা বোঝাটা খুব দরকার। এই গল্পটা শুধু কোনো নীতিকথা নয়, বরং আমাদের মানব মস্তিষ্কের কাজ করার প্রক্রিয়ার এক দুর্দান্ত বিশ্লেষণ। হ্যাঁ, এই যে একটু আগে সফল অথচ বিষণ্ণ মানুষদের কথা বলছিলাম, বিষয়টা ঠিক সেই বিখ্যাত পুরনো প্রফেসরের গল্পের সাথে মিলে যায়। গল্পটার শুরুতে আমরা দেখি একদল অত্যন্ত সফল প্রাক্তন ছাত্র। তারা তাদের কলেজের প্রিয় প্রফেসরের সাথে দেখা করতে গেছেন। এরা প্রত্যেকেই কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত। হ্যাঁ, সমাজের চোখে চরম সফল। কিন্তু যখন তারা প্রফেসরের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছেন, তখন আলোচনার এক পর্যায়ে তারা সবাই নিজেদের জীবনের মাত্রাতিরিক্ত মানসিক চাপ, কাজের চাপ, ডেডলাইন ব্যক্তিগত জীবনের হতাশা নিয়ে একটানা অভিযোগ করতে শুরু করেন। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল, এই মানুষগুলো কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। সেটাই তো, আমরা তো ছোটবেলা থেকেই শিখেছি যে সাফল্য মানেই সুখ। কিন্তু বাস্তবের এই মানুষগুলো, যারা অনেক কষ্ট করে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছেন, তারা সেখানে শান্তিতে বসে চারপাশের দৃশ্য উপভোগ করার বদলে এত হাঁসফাঁস করছেন কেন? কারণ তাদের মস্তিষ্ক তাদের শান্তিতে বসতে দিচ্ছে না। এটা অনেকটা এমন যে অনেক কষ্ট করে পাহাড়ের চূড়ায় ওঠার পর কেউ আবিষ্কার করল যে সেখানে শান্তিতে বসার কোনো জায়গা নেই। সাফল্যের চূড়ায় পৌঁছানোর পরও এই অসন্তুষ্টি কেন কাজ করে? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের একটা বিশেষ মেকানিজমে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় হিডনিক ট্রেডমিল। হেডনিক ট্রেডমিল? নামটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, বিষয়টা অনেকটা জিমের ট্রেডমিলে দৌড়ানোর মতোই। আপনি যতই জোরে দৌড়ান না কেন, আপনি আসলে একই জায়গায় দাঁড়িয়ে আছেন। ও আচ্ছা। যখনই ছাত্ররা তাদের কেরিয়ার শুরু করেছিল, তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল। ধরুন একটা ভালো চাকরি, একটা গাড়ি বা একটা নির্দিষ্ট পরিমাণ বেতন। সবারই যেমন থাকে। ঠিক। কিন্তু যখন তারা সেটা পেল, তাদের মস্তিষ্ক খুব দ্রুত সেই নতুন অবস্থার সাথে মানিয়ে নিল। মানুষের মস্তিষ্ক এমনভাবেই তৈরি যে সে খুব দ্রুত বর্তমান অবস্থার সাথে অভ্যস্ত হয়ে যায়। আর সাথে সাথে আরও বড় কিছুর জন্য আকাঙ্ক্ষা তৈরি করে, তাই তো? একদম তাই। ফলে সাফল্যের কোনো চূড়ান্ত গন্তব্য বা ফিনিশ লাইন আসলে নেই। গন্তব্যে পৌঁছানোর আগেই মস্তিষ্ক সেই গন্তব্যটাকে আরও কয়েক মাইল দূরে সরিয়ে দেয়। কিন্তু একটু দাঁড়ান, আমি এই জায়গাটাতে একটু ভিন্নভাবে ভাবতে চাই। হ্যাঁ, বলুন। এই যে আরও বড় কিছুর আকাঙ্ক্ষা, এটাই তো মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়, তাই না? যদি আকাঙ্ক্ষাই না থাকে, আমরা যদি যা আছে তাতেই পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাই, তাহলে তো মানব সভ্যতা এগোতই না। এটা খুব চমৎকার একটা পয়েন্ট। আমরা এখনো হয়তো গুহায় বসে থাকতাম। তাহলে এই উচ্চাকাঙ্ক্ষাকে কি সরাসরি নেতিবাচক বা একটা ফাঁদ বলা যায়? না না, উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন কখনোই নেতিবাচক নয়। কিন্তু সমস্যাটা তৈরি হয় তখন, যখন আমরা এই অন্তহীন দৌড়ের প্রক্রিয়াটাকেই আমাদের অস্তিত্বের বা পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলি। আমরা কাজের চাপটাকেই জীবনের অংশ ভেবে নিই। হ্যাঁ,
সফল মানুষরা অনেক সময় অবচেতনভাবেই ভাবতে শুরু করেন যে তাদের জীবনে যদি প্রচণ্ড মানসিক চাপ না থাকে তার মানে তারা হয়তো যথেষ্ট পরিশ্রম করছেন না। বা তারা হয়তো পিছিয়ে পড়ছেন। রাইট। আধুনিক কর্পোরেট সংস্কৃতিতে স্ট্রেস বা মানসিক চাপ একটা স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়েছে। আপনি কতটা ব্যস্ত, আপনার হাতে কতটা সময় নেই, এটাই যেন প্রমাণ করে আপনি সমাজে কতটা গুরুত্বপূর্ণ। ওহ, ভাবা যায়। তার মানে এই যে ছাত্ররা প্রফেসরের কাছে এসে অভিযোগ করছিল, এটাকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখব এটা শুধু অভিযোগ ছিল না। একদম না। এটা ছিল তাদের অবচেতন মনের একটা আত্মরক্ষামূলক কৌশল। তারা একে অপরকে দেখাতে চাইছিল যে তারা কতটা গুরুত্বপূর্ণ কাজ করে এবং তাদের কাঁধে কত বড় দায়িত্ব। মানে তারা তাদের ব্যস্ততা আর চাপটাকেই মেডেলের মতো গলায় ঝুলিয়ে ঘুরছিল। একেবারে নিখুঁত বলেছেন। আর এই পুরো প্রক্রিয়াটা আমাদের মস্তিষ্কের একটা বিশেষ নিউরোট্রান্সমিটার দ্বারা নিয়ন্ত্রিত, যার নাম ডোপামিন। ডোপামিন, রাইট। আকাঙ্ক্ষা আর রিওয়ার্ডের হরমোন। হ্যাঁ, এটা আমাদের নতুন কিছু অর্জন করতে, নতুন লক্ষ্য স্থির করতে তাগিদ দেয়। ডোপামিন সবসময় বলে এরপর কি, আরও বেশি চাই। কিন্তু ডোপামিন কখনো আমাদের দীর্ঘস্থায়ী তৃপ্তি দেয় না। তাহলে তৃপ্তিটা আসে কোথা থেকে? তৃপ্তি বা শান্তিতে থাকার অনুভূতির জন্য আমাদের প্রয়োজন সিরোটোনিন বা অক্সিটোসিনের মতো হরমোন, যা আমরা বর্তমান মুহূর্তকে উপভোগ করার মাধ্যমে, আপনজনদের সাথে সময় কাটানোর মাধ্যমে পাই। বুঝতে পেরেছি। ওই সফল ছাত্ররা ডোপামিনের পেছনে অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে মস্তিষ্ককে সেরোটোনিন তৈরি করার সুযোগটাই আর দিচ্ছিল না। তারা বর্তমানকে উপভোগ করতে ভুলে গিয়েছিল। ঠিক, তারা বর্তমানকে স্যাক্রিফাইস করছিল ভবিষ্যতের কোনো অলীক সুখের আশায়। পরিস্থিতিটা তাহলে কতটা ভয়াবহ একটু ভেবে দেখুন। আর ঠিক এই জায়গাতেই বিষয়টা দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য প্রফেসর যে কাজটা করলেন, সেটা আমার কাছে একটা মনস্তাত্ত্বিক মাস্টার স্ট্রোক মনে হয়েছে। হ্যাঁ, প্রফেসরের কাজটা সত্যিই দারুণ ছিল। তিনি ছাত্রদের এই হতাশা আর অভিযোগের পর কোনো লম্বা চড়া বা ভারী উপদেশ দিলেন না। তিনি শুধু একটু হাসলেন এবং সবার জন্য কফি বানাতে রান্নাঘরে চলে গেলেন। এবং কিছুক্ষণ পর তিনি একটা বড় ট্রে নিয়ে ফিরে এলেন। হ্যাঁ, তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার ছিল। সেই ট্রেতে থাকা কফির কাপগুলো একটাও একরকম ছিল না। কোনোটা ছিল ভীষণ দামি সিরামিকের, সুন্দর কারুকাজ করা, কোনোটা ক্রিস্টাল কাচের, আবার কোনোটা ছিল একেবারে সস্তা প্লাস্টিকের। একদম সাধারণ অনাড়ম্বর, এবং কিছু কাপ বেশ পুরনো ছিল। প্রফেসর ট্রেটা টেবিলে রেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তোমরা যার যার কফি তুলে নাও। এবং এই একটিমাত্র সাধারণ নির্দেশেই কিন্তু মানুষের সবচেয়ে গভীর আর প্রাচীন মনস্তাত্ত্বিক দুর্বলতাটা প্রকাশ পেয়ে গেল। এটা যেন একটা দারুণ সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, ছাত্ররা যারা প্রত্যেকেই ভীষণ বুদ্ধিমান এবং সফল, তারা সবাই হুমড়ি খেয়ে ট্রে থেকে সবচেয়ে সুন্দর, দামি আর আকর্ষণীয় কাপগুলো আগে বেছে নিল। আর ওই সস্তা সাধারণ মানের কাপগুলো ট্রেতে অবহেলায় পড়ে রইল। যা খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। হ্যাঁ, সেটাই। আমি এই জায়গাটাতে প্রশ্ন করতে চাই, এটি কি আমাদের সহজাত প্রবৃত্তি নাকি আমাদের কোনো মনস্তাত্ত্বিক ত্রুটি? মানে যদি আমার সামনে একটা চমৎকার ডিজাইনের সিরামিকের মগ আর একটা সাধারণ প্লাস্টিকের কাপ থাকে, আমি তো সিরামিকের মগটাই নেব। এতে ভুলটা কোথায়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। সুন্দর জিনিস পছন্দ করাটা মোটেও অপরাধ নয়, কিন্তু বিষয়টা শুধু নান্দনিকতা বা সৌন্দর্যবোধের মধ্যে সীমাবদ্ধ নেই। তাহলে আর কি আছে এর মধ্যে? এখানে আমাদের মস্তিষ্ক কিভাবে সিদ্ধান্ত নেয় সেটা খুব ভালোভাবে বোঝা দরকার। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যাকে বলা হয় প্রক্সি। মানব মস্তিষ্ক আসলে ভীষণ অলস এবং সে ক্রমাগত শর্টকাট খোঁজে। শর্টকাট? মানে কিসের শর্টকাট? ধরুন, সুখ, সাফল্য, তৃপ্তি বা জীবনের মান, এগুলো খুবই বিমূর্ত ধারণা। এগুলোর কোনো নির্দিষ্ট মাপকাঠি বা স্কেল নেই। তাই মস্তিষ্ক এই বিমূর্ত জিনিসগুলোকে মাপার জন্য কিছু দৃশ্যমান প্রক্সি বা শর্টকাট ব্যবহার করে। ও আচ্ছা, যেমন একটা দামি গাড়ি, একটা বড় বাড়ি, বা এই ক্ষেত্রে একটা দামি চকচকে কফির কাপ। একদম। অর্থাৎ আমরা আমাদের মগজকে ফাঁকি দিয়ে বোঝাতে চাই যে যেহেতু আমার হাতের কাপটা দামি, তার মানে আমি জীবনে সফল বা আমি সুখী। আমরা একটা দৃশ্যমান বস্তু দিয়ে একটা অদৃশ্য অনুভূতিকে মাপার চেষ্টা করছি। ব্যাপারটা আরেকটু গভীর। বিবর্তনবাদের দিক থেকে চিন্তা করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আদিম সমাজে মানুষের বেঁচে থাকা নির্ভর করত সে কতটা ভালো সম্পদ সংগ্রহ করতে পারছে তার উপর। যার কাছে ভালো হাতিয়ার থাকত, হ্যাঁ, সমাজে তার কদর তত বেশি হতো এবং তার টিকে থাকার সম্ভাবনাও তত বেড়ে যেত।
এটা ছিল স্ট্যাটাস সিগন্যালিংয়ের একটা উপায়। আধুনিক যুগে এসে আমাদের আর বনে জঙ্গলে লড়াই করতে হয় না, কিন্তু আমাদের মস্তিষ্ক এখনও সেই প্রাচীন সফটওয়্যারেই চলছে। মানে যখন ওই ছাত্ররা দামি কাপগুলো তুলছিল, তারা শুধু একটা সুন্দর বস্তু বাছছিল না, তারা অবচেতনভাবেই নিজেদের স্ট্যাটাস সিগন্যাল করছিল। ঠিক, তারা একে অপরকে দেখাচ্ছিল যে আমি এই দামি কাপটার যোগ্য, আমার অবস্থান সাধারণ নয়। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। ঠিক এই জায়গাতেই তো আসল ফাঁদটা তৈরি হচ্ছে। ছাত্ররা যখন সবাই দামি কাপগুলো নিয়ে নিল, তখন প্রফেসর যে কথাটা বললেন, সেটা পুরো দৃশ্যপটটাকে একেবারে উল্টে দিল। হ্যাঁ, প্রফেসরের কথাটা ছিল একদম পয়েন্টে। তিনি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, তোমরা কি খেয়াল করেছ? তোমরা সবাই সবচেয়ে দামি আর সুন্দর কাপগুলোই বেছে নিয়েছ, আর সাধারণ মানের কাপগুলো অবহেলায় পড়ে আছে। তোমরা ভুলে গেছ যে কাপ কখনোই কফির স্বাদ বা মান বাড়ায় না। আসলেই তো। তিনি আরও বললেন, তোমাদের আসল উদ্দেশ্য ছিল কফি পান করা, কাপ সংগ্রহ করা নয়। কিন্তু তোমরা কফির চেয়ে কাপটার দিকেই বেশি নজর দিয়েছ। এই কথাটা শোনার পর ছাত্রদের মুখের অবস্থা কেমন হয়েছিল সেটা আমি কল্পনা করতে পারছি। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এই মন্তব্যটা একটা বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কার মতো, কারণ এটা সরাসরি আমাদের মস্তিষ্কের ওই প্রক্সি মেকানিজমটাকে আক্রমণ করে। হ্যাঁ, আমরা পাত্র এবং পাত্রের ভেতরের উপাদানের মধ্যে পার্থক্য করতে ভুলে গেছি। আমরা ধরে নিই যে পাত্রটা যদি দামি হয়, তবে তার ভেতরের জিনিসটাও নিশ্চয়ই চমৎকার হবে। মস্তিষ্ক এই শর্টকাটটা নিতে গিয়ে আসল লক্ষ্যের কথাটি ভুলে যায়। এই যে রূপকটা, কফি আর কাপের রূপক, এটা তো আমাদের বর্তমান জীবনের একটা নিখুঁত আয়না। এখানে কফি হলো আমাদের জীবন, আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা। আর এই যে ভিন্ন ভিন্ন কাপ, এগুলো হলো আমাদের চাকরি, আমাদের জমানোর টাকা বা সমাজে আমাদের যে অবস্থান। একদম সঠিক উপমা। আমরা সবাই তো একটা সুন্দর জীবন চাই, মানে ওই সুস্বাদু কফিটা পান করতে চাই। কিন্তু আমাদের পুরো মনোযোগ আটকে আছে শুধু কাপের চাকচিক্যে। এটি ঠিক যেন একটা বইয়ের চমৎকার মলাট দেখে বইটা কেনা, কিন্তু ভেতরের পাতাগুলো কখনোই না পড়া। চমৎকার একটা উপমা দিয়েছেন। সামাজিক মর্যাদা এবং অর্থ কেবল জীবনের বাইরের খোলস মাত্র। এগুলোর উপর ভিত্তি করে জীবনের আসল স্বাদ বা তৃপ্তি কোনোভাবেই নির্ধারণ করা যায় না। আর ঠিক এই কারণেই ওই সফল ছাত্ররা এত হতাশ। তারা সমাজের চোখে সবচেয়ে সেরা কাপগুলো অর্জন করেছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের কফির স্বাদ হয়তো একেবারেই তিতকুটে হয়ে গেছে। তারা কাপ পলিশ করতে গিয়ে কফিটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে সেদিকে খেয়ালই রাখেনি। এবং এখানে আরেকটা খুব শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাব কাজ করে, যাকে আমরা বলতে পারি স্ট্যাটাস অ্যাংজাইটি বা সামাজিক মর্যাদা হারানোর প্রবল ভয়। স্ট্যাটাস অ্যাংজাইটি, এটা কিভাবে কাজ করে? ধরুন আপনি খুব সাধারণ একটা মগে বসে চমৎকার স্বাদের একটা কফি খাচ্ছেন। আপনি বেশ তৃপ্ত, কিন্তু হঠাৎ দেখলেন আপনার পাশের মানুষটি একটা সোনার প্রলেপ দেওয়া হীরা বসানো কাপ থেকে কফি খাচ্ছে। ওহ, তখন তো অবচেতনভাবেই আমার মনে হবে ওর কাপটা যেহেতু এত স্পেশাল, নিশ্চয়ই ওর কফির স্বাদটা আমার চেয়ে অনেক গুণ ভালো। ঠিক। আমার নিজের কফিটা যতই সুস্বাদু হোক না কেন, সেটাকে হঠাৎ করে খুব সাধারণ আর পানসে লাগতে শুরু করবে। আমি নিজের কাপটা লুকিয়ে ফেলতে চাইব। ঠিক, এই মেকানিজমটাই আমাদের ভেতরের সমস্ত সুখ কেড়ে নেয়। সোশ্যাল মিডিয়ার যুগে এই বিষয়টা আরও মহামারী আকার ধারণ করেছে। সেখানে সবাই তাদের সবচেয়ে চকচকে কাপটা সাজিয়ে রাখে। হ্যাঁ, আমরা অন্যের বাহ্যিক চাকচিক্য দেখে ধরে নিই যে তাদের ভেতরের জীবনটাও হয়তো ততটাই সুন্দর। আমরা তো মানুষের ভেতরের কষ্ট দেখতে পাই না, আমরা শুধু বাইরের কাপটা দেখতে পাই। আর এই ক্রমাগত তুলনার ফলে আমরা আমাদের নিজেদের কফির স্বাদ বাড়ানোর বদলে শুধু অন্যের চেয়ে ভালো কাপ জোগাড় করার প্রতিযোগিতায় মেতে উঠি। আর এটাই হলো সেই মানসিক চাপ আর দুশ্চিন্তার মূল কারণ। তাহলে এর আসল অর্থ কি দাঁড়ায়? প্রফেসর তো বুঝিয়ে দিলেন যে অন্যের সাথে তুলনা করে বা বাইরের চাকচিক্য দেখে নিজের সুখ নষ্ট করা উচিত নয়। কাপ যেমনই হোক, কফির স্বাদ ভালো হলে তবেই তৃপ্তি মেলে। একদম। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা সারাক্ষণ অন্যদের দামি সিরামিকের কাপ দেখে নিজেদের সাধারণ কাপ নিয়ে হীনমন্যতায় ভুগি। কিভাবে এই ক্রমাগত তুলনার ফাঁদ থেকে বের হওয়া সম্ভব? বাস্তবে তো মানুষ কাপ দেখেই বিচার করে। পুরোপুরি বের হওয়া হয়তো সম্ভব নয়, কারণ আমরা সামাজিক জীব।
সমাজে টিকে থাকার জন্য আমাদের একটা কাপের প্রয়োজন আছে। অর্থ বা কেরিয়ারকে অস্বীকার করার যুক্তি নেই, কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন আমরা ওই কাপটাকেই আমাদের অস্তিত্বের একমাত্র কারণ হিসেবে ধরে নিই। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের ফোকাসটা পরিবর্তন করতে হবে। আমরা সাধারণত বাইরে থেকে ভেতরের দিকে তাকাই, ভাবি আগে একটা দামি গাড়ি কিনি, তাহলে আমি সুখী হব। মানে আমরা আশা করি যে ভালো কাপ অটোমেটিক্যালি ভালো কফি তৈরি করে দেবে। একদম তাই, যা কখনোই হয় না। আমাদের উচিত আমাদের যা আছে তা নিয়েই সেরাটা দেওয়ার চেষ্টা করা। আত্মতৃপ্তির জন্য একমাত্র কফির স্বাদ, অর্থাৎ মানুষের কর্মফল এবং তার ভেতরের গুণাবলী সবচেয়ে বেশি জরুরি। মানে আমি আমার কাজ কতটা উপভোগ করছি, দিন শেষে কতটা শান্তিতে ঘুমাতে পারছি, সেটাই আসল। ঠিক। যখন আপনি জানেন যে আপনার ভেতরের কফির স্বাদ চমৎকার, তখন কিন্তু পাশের মানুষের সোনার কাপ দেখে আপনার আর ঈর্ষা হবে না। তখন একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করে। আর এই প্রশান্তিটাই হলো সত্যিকারের সাফল্য। পুরো আলোচনার নির্যাস টানতে গেলে বলতে হয়, এই ছোট্ট গল্পটি আমাদের জীবনের অনেক বড় একটি সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। জীবনের আসল সৌন্দর্য বাইরের চাকচিক্যে নয়, বরং ভেতরের সততা এবং নিরলস পরিশ্রমের মাঝেই নিহিত। একদম। বাহ্যিক আবরণের মায়া ত্যাগ করে ভেতরের সারবস্তুকে গ্রহণ করার মাধ্যমেই আমরা জীবনের আসল অর্থ খুঁজে পেতে পারি। মস্তিষ্ককে ওই শর্টকাটের ধোঁকা থেকে বের করে আনতে হবে। আলোচনার একেবারে শেষে এসে এই বিষয়টা মাথায় রেখে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা সবাই তো স্বভাবতই চকচকে দামি কাপের পেছনে ছুটি, কিন্তু কি হবে যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে সম্পূর্ণ সচেতনভাবে সেই সাধারণ মানের কাপ বেছে নেওয়া শুরু করি? যদি আমরা ইচ্ছাকৃতভাবেই জীবনের বাহ্যিক চাকচিক্যগুলোকে এড়িয়ে শুধু জীবনের আসল স্বাদের দিকে মনোযোগ দিই, তাহলে কি আমাদের এই মানসিক চাপ আর দুশ্চিন্তাগুলো একেবারেই গায়েব হয়ে যাবে? বিষয়টা নিয়ে সত্যি একটু ভেবে দেখার মতো।